তখন খালার বয়স 14 কি 15 হবে। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বটতলা নামক জায়গা থেকে কিছুটা দূরে বাড়ি ছিল তখন তাদের। তো বটতলা থেকে বাড়িতে হেঁটে যেতে বড় জোর সময় লাগতো 1 মিনিটের মতো। তখন কালী পূজার সময় ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে এক প্রতিবেশীর থেকে ওই বটতলায় পূজার কথা শুনে এই খালামণি উনি চিন্তা করেছেন যে সে পুজো দেখতে আসবে। তো উনি কোন রকম খাওয়া দাওয়া বাড়ি থেকে করেই পুজোর আয়োজন দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরে। এখন মেয়ে যাবে ওখানে, এই নরসিংহপুর নানই একটু চিন্তা করছিলেন আর কি। তো যাই হোক, খুব করে বায়না ধরেছে, যদিও নিষেধ করেছিলেন যেতে, যে না এভাবে একা একা যাওয়ার দরকার নেই, কিন্তু খালা কোনো কথা না শুনে চলে যান ওই পূজার আয়োজন দেখতে। তো পূজা দেখে সেদিন বিকেল বেলা উনি অল্প সময় নিয়েছিলেন, বেশিক্ষণ সময় নেন নাই, গিয়েছেন, আবার ঠিকঠাক মতো বাড়িতে চলেও এসেছেন। কিন্তু এই খালামণি যখন বাড়িতে আসেন তখন এই নরসিংহপুর নানি খেয়াল করেন যে এই খালামণি উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তখন নানি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুই খোঁড়াচ্ছিস কেন? এই খালামণির নাম ছিল হচ্ছে গিনি। তো ওইভাবে বলেন যে কিরে গিনি, তুই এভাবে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তো এই গিনি খালামণি উত্তরে নানিকে বলেছিলেন, তেমন কিছু না মা, ওই পূজার মেলাতে গিয়ে কি যেন একটার সাথে ধাক্কা খাইলাম, কিসের সাথে যে ধাক্কা খাইলাম নিজেও বুঝতে পারলাম না, ভালো করে দেখলামও না। এরপরে আমার পায়ের এই বৃদ্ধাঙ্গুলিতে দেখলাম আঘাত লেগেছে, ভালো করে হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা, এই জন্য খোঁড়াচ্ছি। তো নানি বলবেন আচ্ছা ঠিক আছে, এইভাবে হাঁটাহাঁটি করিস না, একটু দেখে শুনে হাঁটাহাঁটি করবি, জাস্ট এতটুকুই। মানে এটা খুব যে একটা গুরুতর কোনো বিষয় এইভাবে কেউ চিন্তাও করেন নাই। পরের দিন পায়ের ব্যথায় এই গিনি খালামণির জ্বর চলে আসে। কয়েকদিনের মধ্যে অবশ্য সেই জ্বর ভালোও হয়ে যায়। ঘটনাটির শুরুটা কিন্তু আমরা এতক্ষণ বললাম, এবার আসেন ঘটনাটির কেন্দ্রে চলে যাই। এই পায়ের ব্যথায় জ্বরের কারণে 1-2 দিন স্কুল কামাই হলেও পা ব্যথা কমে গেলে আবার উনি স্কুলে যাওয়া শুরু করেন। তখনও কিন্তু পায়ের অবস্থা গুরুতর ছিল না। তো যেদিন উনি স্কুলে গিয়েছেন, তার একজন বান্ধবী দুষ্টুমি করে তাকে হালকা ধাক্কা দিয়েছে। তো পায়ে আগের থেকেই তো একটু ব্যথা ছিল, যার ফলশ্রুতিতে ওই ধাক্কা খেয়ে উনি পড়ে যান, এবং পড়ে যাওয়ার পর আবার ওই ক্ষতযুক্ত বৃদ্ধাঙ্গুলিতেই উনি আবার ব্যথা পেয়েছেন। এখন কিন্তু বাড়ির কোনো ওষুধে আর কাজ হচ্ছে না, ডাক্তারের শরণাপন্ন হতে হলো। ডাক্তার কিছু ওষুধ দিলেও পায়ের আঙ্গুলের অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো। একাধারে অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এই অবস্থা চলতে চলতে কিছুদিন পর হঠাৎ একদিন গিনি খালামণি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল এমন, বিশাল দেহী একজন মহিলা, দেখতে খুবই বিদঘুটে রকমের, কালো, কপালে একটা লাল টিপ, পরনে ছিল কালো শাড়ি, এই শাড়ির আবার ছিল লাল পাড়, চুলগুলো ছেড়ে দিয়ে ওই যে বটতলা যেখানে পূজা হয়েছিল ওই বটতলার ওই বট গাছের উপরে একটা ডালে বসে আছে। আর সেই অবয়বটি রাগান্বিত স্বরে চিৎকার করতে করতে এই গিনি খালামণিকে বলছেন, কিরে পাপি, চিনতে পারছিস আমাকে? আমি সেই যার চুলের সঙ্গে ধাক্কা লেগেই আজ তোর এই অবস্থা। আমার চুলে পা দিয়ে কাজটা তুই ভালো করিস নাই, তোকে শাস্তি পোহাতে হবে, আমি তোকে ছাড়ব না। আর শাস্তি কি জানিস? শাস্তি হলো মৃত্যু। তোকে আমি নিয়েই যাব, তোকে আমি বলি দেব। এই বলে ওই মূর্তিটি হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল। খালামণি তো ঘুমের ঘরে জিনিসটা দেখে চোখ খুলে উনি দেখেন যে উনি তার বিছানাতেই আছেন, তার সারা শরীর ঘেমে একদম শেষ, মনে হচ্ছে ঘেমে গোসল হয়ে গেছে একদম। তো এই স্বপ্নটা উনি দুঃস্বপ্ন ভেবেই উড়িয়ে দিলেন। পরের দিন সকালে ওই স্বপ্ন সম্পর্কে এই গিনি খালামণি নানিকে জানান ব্যাপারটা। স্বপ্নটা দেখার পর থেকেই মূলত
এই পরিবারে এক কালো অধ্যায়ের সূচনা হয়। কেন জানি ধীরে ধীরে খালামণি বদলে যেতে লাগলেন। উনি কোনো কিছু খেতে পারতেন না। খেতে গেলেই খাবারের উপরে নাকি এক ভয়ানক মহিলার মুখাবয়ব দেখতে পেতেন, আর শুনতে পেতেন একটা শব্দ, মৃত্যু মৃত্যু মৃত্যু, এরকম শব্দ শুনতে পেতেন। একটাই শব্দ বারবার উনি শুনতে পেতেন, আর উনি সেই মহিলার মুখটাই দেখতে পেতেন যাকে স্বপ্নে দেখেছিলেন। বটতলার সেই বট গাছের উপরে বসেছিল। আর ওই খাবার খেতে বসলে শুধু যে ওই মৃত্যু মৃত্যু শব্দটাই শুনতেন বিষয়টা এমন নয়, সেই শব্দের পরে এক অট্ট হাসিও শুনতে পেতেন, যেটা অন্য কেউ শুনতে পেত না। এই কারণে মূলত উনি খাবার খেতে পারতেন না। এদিকে কি হয়, ওনার যেই পায়ের আঙ্গুলে আঘাত লেগেছিল ওই আঙ্গুলে ঘায়ের সৃষ্টি হয়, এবং ঘা বাড়তে বাড়তে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে আসে। তো এগুলো দেখে আশেপাশের মানুষ এই নৌসিনাপুর নানিকে বলেন যে, মেয়ের তো বাতাস লাগছে, ভালো কবিরাজ দেখাও গিনির মা। এদিকে নানিও কিন্তু সেই অনুযায়ী কবিরাজের খোঁজ করতে থাকেন। প্রথম দিন একজন কবিরাজ এসে খালামণিকে দেখেন। তো কবিরাজ যেই না খালামণির বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে, তখনই খালামণির ভয়েস চেঞ্জ হতে থাকে। ওনার উপর সেই পিশাচটা ভর করে আর ভয়ঙ্কর শব্দে কথা বলা শুরু করে। কবিরাজ বলে, এই কে তুই? কোথা থেকে ধরেছিস সেই মেয়েকে? আর কি জন্য ধরেছিস? ওর অপরাধ কি? খালামণির গলায় সেই পিশাচ বলে ওঠে, আমি বটতলার ওই বট গাছে থাকি। কালী পূজার দিন আমার পূজার স্থানে আমি যাব, আমি স্নান করে সবেমাত্র চুল বিছিয়েছি, আর এই মেয়ে এসে আমার চুলে পা দিয়েছে। তাই আমি রাগে আমার চুল দিয়েই ওকে ধাক্কা দেই, আর ও পড়ে যায়। ওর শাস্তি কিন্তু এখনো হয় নাই, শাস্তি কেবল শুরু, আর ওর শাস্তি হলো মৃত্যু। এই কথা বলার পর খালামণির ভিতরে থাকা ওই পিশাচ রাগে গজগজ করতে থাকে, এক ধরনের ভয়ঙ্কর শব্দ করতে থাকে। খালামণিকে দেখা শেষে ওই কবিরাজ বাড়ির সকলকে বলেন, আপনাদের মেয়েকে খুবই ভয়ঙ্কর এক পিশাচিনী ধরেছে। এই পিশাচিনী কালী সাধক, ও ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক জানে। আমি আপাতত কিছু পানি পড়া দিচ্ছি, আর তার সঙ্গে কিছু পড়া তেল দিচ্ছি, যেটা ওর সমস্ত শরীরে বিশেষ করে পায়ের অংশে লাগাবেন, আর পানি পড়া দিয়ে 7 দিন গোসল করাবেন। আমি আপাতত বাড়ি বন্ধ করে যাচ্ছি, 7 দিন পর আমি আবার আসব। তো 7 দিন কিন্তু গিনি খালামণি ভালোই ছিলেন। 7 দিন পর আবার আগের মতো উনি অসুস্থ হয়ে যান, বাড়ির কাউকে সহ্য করতে পারেন না। এদিকে এই নৌসিনাপুর আম্মুকে উদ্ভট সমস্ত নামে ডাকা শুরু করে, মানে এই শব্দগুলোর সাথে ওনারা পরিচিত না, অদ্ভুত রকমের শব্দ। এদিকে 7 দিন যায়, 15 দিন যায়, ওই যে কবিরাজের আসার কথা 7 দিন পরে, ওই কবিরাজ আর আসে না। কবিরাজকে একটা সময় খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর ওই কবিরাজ জানায় যে এই গিনি নামের মেয়েটাকে উনি আর চিকিৎসা করতে পারবেন না। কেন পারবেন না সেটা জানতে চাইলে উনি কিছু বলেন না। এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল তাদের দুর্বিষহ জীবন। দিনের পর দিন অনেক কবিরাজ আসে, কেউ পানি পড়া, কেউ তেল পড়া, আবার কেউ তাবিজ দিয়ে যেত। কত শতবার যে ওই বাড়িটা বন্ধ করা হয়েছে, কিন্তু খালামণি পরিপূর্ণভাবে আর ভালো থাকতো না। কয়েকদিন ভালো থাকতো, এরপর আবার সেই আগের মতোই অবস্থা। খালামণির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন নাটোর থেকে এক কবিরাজ আসে, উনি আয়না পরানো জানতেন। এই কবিরাজ খালামণিকে আয়নার দিকে তাকাতে বললেন, আর বললেন যে, গিনি, এই আয়নায় তুমি কি কিছু দেখতে পাচ্ছ? সবাইকে অবাক করে দিয়ে গিনি খালামণি বলতে লাগলেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি একটা কবর, আর কবরের পাশে একটা নাম ফলক আছে, সেখানে আমার নাম লেখা, গিনি। কবিরাজ আবার বললেন, দেখো তো মামনি, আবার কি দেখতে পাও? গিনি খালামণি আবার সেই একই উত্তর দিল যে একটা কবর, সেই কবরে একটা নাম ফলক, নাম ফলকে আমার নাম লেখা, গিনি। তৃতীয়বার কবিরাজ আবার বললেন যে দেখো তো মামনি, আবার কি দেখতে পাও?
তখন খালামণি বলল, না, এখন তো আর কিছুই দেখতে পাচ্ছি না। কবিরাজের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, খুব চিন্তিত হয়ে পড়লেন। কবিরাজ শুধু এতটুকুই বললেন, আসলে অনেক দেরি হয়ে গেছে, আল্লাহকে ডাকেন, আমার হাতে এখন আর চিকিৎসা করার মতো কোনো বিদ্যা বুদ্ধি নাই, আমার জারি জুরি সব শেষ, এখন আল্লাহ পারেন এই মেয়েটাকে সুস্থ করতে। পরিবারের সকলের তো মন খারাপ হয়ে গেল কবিরাজের এমন কথা শুনে। এরই মধ্যে দিনের বেলা একটা ভয়ানক ঘটনা ঘটে। পরিবারের সবাই বসে আছে বাড়ির বারান্দায়। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হয়। এই শব্দের পরে দেখা যায় যে উঠোনের মাঝখানে কোথা থেকে মোটা কালো একটা সাপ যেন ধপাস করে পড়েছে। আর এটা পড়ার পরই ওই সাপটা আবার অদৃশ্য হয়ে যায়। সবাই চিন্তা করছে এই সাপটা মনে হয় আশেপাশে কোথাও চলে গেছে, ক্ষতি করতে পারে। এই চিন্তা করে দ্রুত সাপটাকে খোঁজার চেষ্টা করলেও এই সাপটাকে আর কখনোই পাওয়া যায়নি। সাপটা কোথা থেকে আসলো, হঠাৎ করে উপর থেকে ঠাস করে পড়লো, আবার কোথায় বা হারিয়ে গেল, এটা কিন্তু আর বোঝা যায়নি। তো এরকম করে ছোটখাটো কিন্তু অনেক ঘটনাই ঘটে, যেগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। এই কারণে ওই সমস্ত ছোটখাটো ঘটনাগুলো নওশীন আপু পাঠান নাই বা বলেন নাই। তো একদিন নানি একটা স্বপ্ন দেখেন। তো স্বপ্নে দেখেন যে এই নওশীন আপুর নানির মুরগিগুলো বাইরে উনি ছেড়ে দিয়েছেন। কোত্থেকে একটা চিল এসে ছো দিয়ে একটা মুরগির বাচ্চাকে নিয়ে গেল। শুধু তাই না, একটা বাচ্চা নিয়ে যাওয়ার পর আবার আর একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সে দূরে ওত পেতে বসে আছে। নানি পরহেজগার মানুষ ছিলেন, উনি এই স্বপ্নটার অর্থ অনেকটাই বুঝতে পেরেছিলেন। বগুড়াতে যখন চিকিৎসা হলো না, তখন গিনি খালামণিকে নিয়ে নানা ভাই ঢাকাতে যান। যেহেতু খালামণির পায়ের সমস্যা ছিল, তাই উনি হাঁটাচলা করতে পারতেন না। তাই খালামণিকে ডাক্তার দেখিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় কোলে করে নামতে হতো, তাকে কোলে করে নামাতে হতো আর কি। তো যেই না সিঁড়ি দিয়ে নামতে গিয়েছেন নানা ভাই, তখন এই নানা ভাই পেছন থেকে একটা ধাক্কা অনুভব করেন এবং এরপরই উনি পড়ে যান। এটাই যে খুব বড় ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, কিন্তু এই ঘটনারই সামান্য অল্প সময় পরেই আর একটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হচ্ছে, যখনই ওনারা রাস্তায় বের হয়েছেন, হঠাৎ করে বেশ বড় একটা গাড়ির সামনে ওনারা পড়ে যান। কিন্তু গাড়িটা হার্ড ব্রেক করেছিল, আর কয়েক ইঞ্চি যদি আগাতো গাড়িটা ব্রেক করার পরেও, তাহলে ভয়ঙ্কর একটা ধাক্কা লাগতো, আর ওখানে একদম স্পট ডেথ হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। ওই যাত্রায়ও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেন। অন্যদিকে এইবার ঢাকার ওই যে ডাক্তারকে দেখাতে এসেছিলেন, ডাক্তার পরবর্তীতে জানিয়ে দেন যে এই মেয়ের চিকিৎসা উনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? এটা কেমন কথা? অনেক অনুরোধ করার পরেও ডাক্তার এই মেয়েটার কোনো চিকিৎসা করবে না বলে জানিয়ে দেন। ডাক্তার বলেন যে যেই দিন ওই মেয়েটাকে উনি দেখেছেন, ওই রাত্রেই একটা ভয়ানক স্বপ্নেও উনি দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেন খুবই রাগান্বিত একজন ভয়ানক মহিলা, কালো কুচকুচে চেহারা। এই মহিলাটি ডাক্তারকে বলছে যে বগুড়া থেকে যেই মেয়েটা এসেছিল, এই মেয়ের যদি তুই চিকিৎসা করিস, তুই তো শেষ হবি, তোর বংশকে আমি নির্বংশ করে দেব। প্রথমে তোকে মারবো, তারপর তোর ছেলেকে মারবো, তারপর আর যারা আছে তাদেরকে মারবো, সুতরাং এর চিকিৎসা করবি না। ডাক্তার এই ধরনের স্বপ্ন দেখার পর উনি এই কারণেই এই গিনি খালামণির চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন। একজন ডাক্তার এই ধরনের স্বপ্ন দেখে উনি অপারগতা প্রকাশ করবেন, বিষয়টা খুবই অন্যরকম হলেও এটাই সত্য। এইভাবে কেটে যাচ্ছিল দিন। দীর্ঘ 11টি মাস কেটে যায়। খালামণি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। ধীরে ধীরে উনি একদম বিছানা থেকেই আর উঠতে পারেন না, একদম শয্যাশায়ী হয়ে যান। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। কালী পূজার পরবর্তী কালী পূজার 6 থেকে 7 দিন আগে গিনি খালামণির অবস্থা আরো খারাপ হয়ে যায়। গিনি খালামণি ঘরের আশেপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো রঙের সাপ দেখতে পেতেন, যে সাপটা অন্য কেউ দেখতে পেত না। সাপ দেখার পর চিৎকার করতেন, সাপ সাপ সাপ। আশেপাশের লোকজন
চলে আসতো, কিন্তু অন্য কেউ সাপ দেখতে পেত না। আর এদিকে উনি তো খেতেও পারতেন না, খেতে না পেরে আস্তে আস্তে তার শরীর শুকিয়ে একদম জীবন্ত কঙ্কালের মতো হয়ে যায়। এর মাঝে চলে আসছে কুরবানির ঈদ। কুরবানি ঈদের আর মাত্র 2 দিন বাকি। তো খালামনির জন্য এই নওশিনাপুর নানা লুকিয়ে লুকিয়ে কাঁদতে কাঁদতে ওনার চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল। উনি এতটা কান্নাকাটি উনি করেছিলেন। নানার কান্না করা দেখে এই গিনি খালামনি বলতে লাগলেন, আব্বা আর মাত্র 2 দিন, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, কান্না করেন না। ঈদের 2 দিন আগেই ছিল কালী পূজা। যেদিন কালী পূজার বলিদান হয় ঠিক ওই দিন খালামনি নানা ভাইকে বলতে লাগলেন যে, আব্বা রান্নাঘর থেকে বটি নিয়ে আসেন তো। তো নানা ভাই উত্তরে বললেন, কেন মা, বটি দিয়ে কি করবা? তখন গিনি খালামনি বললেন, বটি নিয়ে এসে আমাকে আপনি বলি দেন, আমার খুব কষ্ট হচ্ছে, আর বাঁচতে ইচ্ছে করছে না। তার কথা শোনার পর বাড়ির সকলে বুঝতে পারেন ভয়ানক কিছু একটা হতে যাচ্ছে। তখন সবাই মিলে কোরআন তেলাওয়াত করা শুরু করেন, কিন্তু লাভ হয় না। শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর পিশাচিনীটাই সফল হয়, খালামনির মৃত্যু হয়। মারা যাওয়ার আগে খালামনি প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। মারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন নানা ভাইকে, সেটা হচ্ছে, আব্বা কাজলকে যেন কখনো পানিতে নামতে না দেয়া হয়। এই কথাটা কেন বলেছিলেন সেটা জানা যায়নি। এই কাজল হচ্ছে এই নওশিন আপুর আম্মু। এটি ছিল ঘটনা। এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই আসল নাম, কোনো ছদ্মনাম নয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনারা শুনলেন, খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটির নাম আমরা দিয়েছি গিনি। এই ঘটনাটির শিরোনামের মাধ্যম দিয়েই এই গিনি খালামনি বহুদিন আমাদের সকল লিসেনারের মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তিনি মৃত্যুবরণ করেছেন। আর যেই পিশাচিনীটা এই একটা ঘটনার কারণে তাকে এমন শাস্তি দিল, আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুন, শুধু এই দোয়াটাই করব। আর এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, এই ধরনের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড, ভিন্ন ভিন্ন ধর্মের যেগুলো রয়েছে, এইগুলোতে আসা যাওয়ার সময় অনেকগুলো ব্যাপার আমাদের কিন্তু খেয়াল করতে হয়। কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী জিনেরা রয়েছে, তারা ওই ধর্মের অনুসারী। আমাদের নিজেদের অজান্তেই যখন তাদের কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু তারা আক্রমণ করে। শুধু তাই না, মুসলিম ধর্মের অনেক জিনেরাও কিন্তু তাদের সামান্য কোনো একটা সমস্যা হলেই, যার কারণে সমস্যা হয়েছে, তাকে আক্রমণ করে, তাকে হত্যা করে, তার পরিবারেরও ক্ষতি করে। এই ধরনের ঘটনা আমরা অনেক সময় পেয়েছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। এগুলোতে আসলে মানুষের কি দোষ বলেন? সে কি জেনে বুঝে করেছে? কয়টা লোক জেনে বুঝে করে? তারপরে এই ধরনের বিপদ আপদ অনেক সময় চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর এদের অন্তরে দয়া দিন, যাতে করে মানুষের উপর এরকম জুলুম তারা না করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ নওশিন আপুকে, আপনি এই ঘটনাটি আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। আপনার খালামনি এই গিনি ঘটনার শিরোনামের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের 113তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালাম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স 113তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমার বেসে অ্যাটাক দিচ্ছে, দেখা যাক কেমন অ্যাটাক দেয় তারা।
কুইন এবার মরবে, 100% মরবে, কারণ এই বেসের এই ফার্স্টে ঢোকা মানে কুইন মার। দেখা যাক সে কত দূরে অ্যাটাক দিতে পারে। একটা চেষ্টা করতেছে, আশা করি লুট নেওয়ার চেষ্টা করতেছে। ইগল ভাঙে নাই, তাহলে এই ট্রুপস দেওয়াটা কিভাবে দিবে? আজান দেওয়া শুরু করছে, তো আমি এর মধ্যে চুপ থাকি, কথা না বলে। কোন পার্ট দিয়ে অ্যাটাক দেবে ভেবে পাচ্ছে না, তো দেখা যাক। নাকি আর এটা কি দিবে না, আসলে বুঝতে তো পারতেছি না। হয়তো সে আর অ্যাটাক দিবে না, বা তার নেট চলে গেছিল, যার কারণে আর কি অ্যাটাকটা সে দিতে পারে না, পসিবল হয় না। দেখি আর কেউ অ্যাটাক দিছে নাকি বেসে। একটা দিছে 99% আছে, ও ভালো অ্যাটাক দিছে। আমরা গাছগুলো কেটে ফেলি, বুস্ট মেরে গাছগুলো, অনেকদিন গাছগুলো পরিষ্কার করা হয় না। বুস্ট মেরে কাটার সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। বিল্ডারের জন্য এতক্ষণ অপেক্ষা করা লাগে না। সেহেতু তাড়াতাড়ি গাছগুলো কেটে পরিষ্কার করে ফেললাম। কি কাজে দেওয়া যায় ল্যাবরেটরিতে? ড্রাগনটা দিয়ে যায়, বা পেক্কা দিব, কোনটা দিব? পেক্কা দিয়ে দেই, যেহেতু 90 লাখ আছে। এদিকে ডিফেন্স আছে, কাজে দিয়ে ফেলি। আর এদিকে একটা, দুইটা, তিনটা, এগুলো কি দুইবার করে যাবে নাকি? আমি আগে একবার দিছি, দুইবার করে যাবে। আগে একবার দেওয়া হয়েছে, এখন আরেকবার করে দিতে হবে। আপডেটের পরে দুইবার করে যাচ্ছে যে নাকি এগুলা। আচ্ছা, এটা দিয়ে দিই, এটা যাবে নাকি না এগুলা।